গল্পের শুরু হয় চাঁদে, যেখানে ১৯৬৯ সালে মানুষ প্রথমবার পা রেখেছিল। মহাকাশচারীরা সেখানে পতাকা স্থাপন করে এবং একটি পাথরের উপর লিখে যায় যে তারা সমগ্র মানবজাতির পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে এসেছে। কিন্তু হঠাৎ পরিবেশ বদলে যায়। চাঁদের মাটিতে থাকা পদচিহ্নগুলোর মধ্যে অদ্ভুত কম্পন শুরু হয়। মুহূর্তের মধ্যেই মাটি কাঁপতে থাকে এবং এক বিশাল কালো ছায়া পুরো চাঁদকে ঢেকে ফেলে। ওই ছায়াটি ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসে। এটা কোনো সাধারণ বস্তু নয়, এটি একটি বিশাল এলিয়েন মাদারশিপ, যার ব্যাস প্রায় ৫৫০ কিলোমিটার এবং ওজন চাঁদের প্রায় ১/৪ সমান। পৃথিবীতে নিউ মেক্সিকোর একটি মহাকাশ গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা মহাকাশ থেকে অদ্ভুত একটি সংকেত পান। প্রথমে তারা খুবই উত্তেজিত হয়ে পড়েন, কিন্তু পরে বুঝতে পারেন সংকেতটি আসছে চাঁদের কাছে থাকা একটি বিশাল অজানা বস্তু থেকে, যা পৃথিবী থেকে প্রায় ৩,৭৫,০০০ কিলোমিটার দূরে। বিজ্ঞানীরা সংকেতটি ডিকোড করার চেষ্টা করলেও ব্যর্থ হন, এমনকি মার্কিন স্পেস কমান্ডো সেটি বুঝতে পারে না। শুরুতে ধারণা করা হয় এটি কোনো উল্কাপিণ্ড হতে পারে, কিন্তু পরে দেখা যায় বস্তুটি বারবার থেমে দিক পরিবর্তন করছে, যা প্রমাণ করে এটি প্রাকৃতিক নয়, বরং একটি নিয়ন্ত্রিত এলিয়েন স্পেসশিপ। বিষয়টি হোয়াইট হাউসে জানানো হয়। প্রেসিডেন্ট জরুরি বৈঠক ডাকেন। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় বিশাল মাদারশিপটি পৃথিবীর কক্ষপথে এসে থেমেছে। এরপর সেই মাদারশিপ থেকে আরও ৩৬টি বিশাল এলিয়েন জাহাজ বেরিয়ে আসে। প্রতিটি জাহাজের প্রস্থ প্রায় ১৫ কিলোমিটার। তারা ২৫ মিনিটের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে চলেছে। পুরো বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশে অদ্ভুত কালো মেঘ জমে যায় এবং সেই মেঘের ভেতর থেকে বিশাল এলিয়েন জাহাজগুলো বেরিয়ে এসে পৃথিবীর বড় বড় শহরের ওপরে স্থির হয়ে যায়। এই সময় আমরা পরিচিত হই স্টিভ ও জেসমিনের সাথে। স্টিভ একজন ফাইটার পাইলট আর জেসমিন একজন সিঙ্গেল মাদার। ছুটিতে থাকা সত্ত্বেও দেশের বিপদ দেখে স্টিভ সঙ্গে সঙ্গে ডিউটিতে ফেরার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডেভিড নামে এক স্যাটেলাইট বিশেষজ্ঞ বুঝতে পারে এলিয়েনদের মূল সংকেত আসলে আক্রমণের কাউন্টডাউন। সে জানতে পারে মাত্র ৬ ঘন্টার মধ্যেই ধ্বংসাত্মক হামলা শুরু হবে। ডেভিড তার সহকর্মীদের দ্রুত শহর ছাড়ার সতর্কতা দেয় এবং নিজে তার বাবা জুলিয়াসের কাছে যায়। জুলিয়াস পালাতে না চাইলেও শেষ পর্যন্ত দুজন হোয়াইট হাউসের দিকে রওনা হয়। ডেভিডের প্রাক্তন স্ত্রী কনি হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টর। ডেভিড তাকে সব সত্য জানায় এবং প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ পায়। ডেভিড প্রেসিডেন্টকে জানায় শহর খালি করার জন্য তাদের হাতে মাত্র ২৮ মিনিট সময় আছে। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে পুরো শহর খালি করার নির্দেশ দেন এবং নিজের স্ত্রীকেও নিরাপদ স্থানে চলে যেতে বলেন। এদিকে সেনাবাহিনী ওয়েলকাম ওয়াগন মিশনের মাধ্যমে এলিয়েনদের সাথে শান্তিপূর্ণ যোগাযোগের চেষ্টা শুরু করে, কিন্তু সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ সংঘর্ষ। এলিয়েনদের উদ্দেশ্য বুঝে যাওয়ার পর প্রেসিডেন্ট সাথে সাথে আক্রমণ মিশন বন্ধ করার আদেশ দেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। বিশাল এলিয়েন জাহাজের দরজা খুলে যায় এবং মুহূর্তের মধ্যেই তারা হেলিকপ্টারগুলো ধ্বংস করে দেয়। প্রেসিডেন্ট বুঝতে পারেন শহরে থাকা মানে আত্মঘাতী সিদ্ধান্ত, তাই তিনি তার মেয়ে এবং কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এয়ারফোর্স ওয়ানে উঠে পড়েন। সেই বিমানে ডেভিড এবং তার বাবা জুলিয়াসও উপস্থিত ছিলেন। এদিকে শহরের একটি উঁচু ভবনের ছাদে কিছু মানুষ এলিয়েনদের আগমন উদযাপন করছিল। তারা ভাবছিল এলিয়েনরা হয়তো দেবতার মতো এসেছে, কিন্তু হঠাৎ সেই ভবনের ওপরেই এলিয়েন জাহাজের বিশাল দরজা খুলে যায়। পরের মুহূর্তেই আগুনের ভয়ঙ্কর তরঙ্গ বেরিয়ে পুরো ভবনটিকে পুড়িয়ে ছাই করে দেয়। আগুন দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে। রাস্তা, গাড়ি, ভবন সব কিছু ধ্বংস হয়ে যায়। এই সময় জেসমিন তার ছেলে ও কুকুর নিয়ে ট্রাফিকে আটকে ছিল। আগুনের ঢেউ আসতে দেখে সে দ্রুত একটি টানেলের মেইনটেনেন্স রুমে আশ্রয় নেয় এবং অলৌকিকভাবে বেঁচে যায়। পরদিন প্রেসিডেন্ট লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর শোক পালন করছিলেন। তখন তিনি জানতে পারেন তার স্ত্রী শহর থেকে বেরোতে পারেননি। এই খবর তাকে ভেতর থেকে ভেঙে দেয়। রাগে ফুঁসতে থাকা আমেরিকান এয়ারফোর্স এলিয়েনদের বিরুদ্ধে বড় আক্রমণ শুরু করে। ক্যাপ্টেন স্টিভের নেতৃত্বে তারা মিসাইল ছোড়ে, কিন্তু এলিয়েন জাহাজ শক্তিশালী এনার্জি শিল্ড দিয়ে সব আক্রমণ প্রতিহত করে। তারপর এলিয়েনদের ছোট ছোট ফাইটার জেট বেরিয়ে এসে একে একে আমেরিকান জেটগুলো ধ্বংস করতে শুরু করে। স্টিভ সাহসের সঙ্গে লড়াই করে এবং একটিকে কৌশলে ভূপাতিত করে, যদিও তাকে ইজেক্ট করে বাঁচতে হয়। এদিকে সরকারি বৈঠকে ডেভিড সতর্ক করে যে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পুরো মানবজাতির শেষ হয়ে যেতে পারে। ডেভিডের বাবা জুলিয়াস তখন রসওয়েল ও এরিয়া 51-এর গোপন ঘটনার কথা তুলে ধরেন। সবাই অবাক হয়ে যায় যখন প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেন যে রসওয়েল দুর্ঘটনা সত্যি ছিল
এবং গোপনে এলিয়েন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে। এমনকি প্রেসিডেন্ট নিজেও এ বিষয়ে জানতেন না। অন্যদিকে মরুভূমিতে স্টিভ একটি আহত এলিয়েনকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন তার সঙ্গে দেখা হয় রাসেলের, যে দাবি করে বহু বছর আগে এলিয়েনরা তাকে অপহরণ করেছিল। সে এখন প্রতিশোধ নিতে চায়। শেষে স্টিভ আকাশে একটি গোপন সামরিক ঘাঁটি দেখতে পায়, যেখানে পরবর্তী বড় পরিকল্পনা শুরু হতে চলেছে। এরিয়াটা ছিল এরিয়া 51। স্টিভ সবাইকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাষ্ট্রপতির বিমানও এরিয়া 51-এ অবতরণ করে। তারা মাটির প্রায় 24 তলার নিচে অবস্থিত একটি গোপন গবেষণা কেন্দ্রে যায়, যেখানে বিজ্ঞানীরা রসওয়েলে পাওয়া এলিয়েন জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা করছিলেন। সেখানে তাদের দেখা হয় গবেষণা প্রধান ডক্টর ওকেনের সঙ্গে। তিনি তাদের সেই এলিয়েন জাহাজটি দেখান, যা 40 বছর আগে রসওয়েলে ভেঙে পড়েছিল। বহু বছর ধরে বিজ্ঞানীরা জাহাজটি উন্নত প্রযুক্তি বোঝার চেষ্টা করলেও সেটিকে আর চালু করতে পারেননি। কিন্তু এখন জাহাজটিতে আবার নড়াচড়া শুরু হয়েছে, মানে সেটি মাদারশিপ থেকে শক্তি পাচ্ছে। এরপর তারা সেই এলিয়েনদের দেহাবশেষ দেখায় যারা জাহাজে ছিল। 2 জন ক্র্যাশেই মারা গিয়েছিল, আর 3য় জন 2 সপ্তাহ পর ল্যাবে মারা যায়। ডক্টর ওকেন জানান, এলিয়েনরা দেখতে মানুষের চেয়ে বড় হলেও তাদের শরীর অনেক বেশি নরম ও দুর্বল, তাই তারা সবসময় একটি শক্তিশালী বায়োমেকানিক্যাল স্যুটের ভিতরে থাকে, যা তাদের প্রায় অজেয় করে তোলে। তারা মানুষের মতো দেখতে ও শুনতে পারে, কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি হল টেলিপ্যাথি। কথা না বলেই শুধু মনের মাধ্যমে যোগাযোগ করতে পারে। এছাড়া তারাও তাপ, ঠান্ডা ও অক্সিজেনের উপর নির্ভরশীল। পৃথিবীর পরিবেশ তাদের জন্য উপযুক্ত, তাই তারা এই গ্রহ দখল করতে চায়। রাষ্ট্রপতি ডেভিডের মেধা দেখে তাকে এলিয়েন প্রযুক্তি বোঝার দায়িত্ব দেন। ঠিক তখনই ডক্টররা যখন এলিয়েনের স্যুট খুলে ফেলেন, হঠাৎ সেটি জীবিত হয়ে ওঠে। সে টেলিপ্যাথির মাধ্যমে ডক্টর ওকেনের মস্তিষ্কে প্রবেশ করে এবং পুরো অপারেশন রুমে তাণ্ডব চালায়। একে একে অনেক ডাক্তারকে মেরে ফেলে। রুম লক থাকায় সে বাইরে যেতে পারেনি। রাষ্ট্রপতি ও নিরাপত্তা বাহিনী এসে দেখে এলিয়েনটি ডক্টর ওকেনের শরীর নিয়ন্ত্রণ করছে এবং তার মুখ দিয়ে কথা বলছে। সে নিজেকে মুক্ত করার দাবি জানায়। রাষ্ট্রপতি শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেন। মানুষ ও এলিয়েন একসঙ্গে থাকতে পারে, কিন্তু এলিয়েন স্পষ্ট জানিয়ে দেয় তারা শুধু জীবন ও সম্পদ সমৃদ্ধ গ্রহ আক্রমণ করে, সব লুটে নিয়ে গ্রহ ধ্বংস করে দেয়। রাগে রাষ্ট্রপতি নিউক্লিয়ার হামলার নির্দেশ দেন। এদিকে স্টিভ বিশ্বাস করে জ্যাসমিন বেঁচে আছে। সে একটি হেলিকপ্টার চুরি করে তাকে খুঁজতে যায় এবং সত্যিই তাকে জীবিত পায়। সেখানে রাষ্ট্রপতির স্ত্রীও আহত অবস্থায় ছিলেন। স্টিভ সবাইকে নিয়ে এরিয়া 51-এ ফিরে আসে। এরপর সেনাবাহিনী এলিয়েন জাহাজে নিউক্লিয়ার মিসাইল নিক্ষেপ করে। বিশাল বিস্ফোরণে আকাশ আলোয় ভরে যায়। সবাই ভাবে জাহাজ ধ্বংস হয়েছে, কিন্তু ধোঁয়া সরতেই দেখা যায় জাহাজ একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। নিউক্লিয়ার অস্ত্রও তাদের ঢাল ভাঙতে পারেনি। কন্ট্রোল রুমে হতাশা নেমে আসে। ঠিক তখনই রাষ্ট্রপতি জানতে পারেন তার স্ত্রী গুরুতর আঘাতের কারণে আর বেশিক্ষণ বাঁচবেন না। অন্যদিকে ডেভিড পৃথিবীর ধ্বংস দেখে ভেঙে পড়ে। হতাশায় মদ্যপাপ অবস্থায় জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। তখন তার বাবা জুলিয়াস এসে তাকে শান্ত করেন এবং বলেন সে যেন বিশ্রাম নেয়, নইলে ঠান্ডা লেগে যাবে। জ্বর শব্দটা শুনতেই ডেভিডের মাথায় যেন বিদ্যুৎ চমকে ওঠে। হঠাৎ সে বুঝতে পারে এখনও এলিয়েনদের হারানোর একটা উপায় বাকি আছে। সে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও সব নিরাপত্তা কর্মকর্তাদের একত্র করে জানায় তাদের কাছে এখনও শেষ সুযোগ আছে। ডেভিড বলে সে একটি বিশেষ কম্পিউটার ভাইরাস তৈরি করেছে। যদি সেই ভাইরাস এলিয়েনদের নিজস্ব সিগন্যালের মাধ্যমে তাদের মাদারশিপে প্রবেশ করানো যায়, তাহলে প্রায় 1 মিনিটের জন্য তাদের শক্তির ঢাল বা শিল্ড নিষ্ক্রিয় হয়ে যাবে, আর সেই 1 মিনিটে মানববাহিনী মিসাইল দিয়ে তাদের জাহাজ ধ্বংস করতে পারবে। সবাই অবাক হয়ে যায়, কিন্তু প্রশ্ন ওঠে মাদারশিপে ভাইরাস পৌঁছে দেবে কে? তখন ডেভিড এরিয়া 51-এ রাখা এলিয়েন মহাকাশ যানের দিকে ইশারা করে বলে সেই জাহাজই ব্যবহার করা হবে। এখন দরকার একজন সাহসী পাইলট যে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। স্টিভ এই বিপজ্জনক মিশনের জন্য এগিয়ে আসে। ডেভিড ও স্টিভ শপথ নেয় অসম্ভব মনে হলেও তারা এই মিশন সফল করবেই। এদিকে রাষ্ট্রপতি বিশ্বজুড়ে সব দেশের সেনাবাহিনীকে নির্দেশ দেন নিজ নিজ দেশে থাকা এলিয়েন জাহাজে একযোগে আক্রমণ চালাতে, কিন্তু আমেরিকান এয়ারফোর্সে পাইলটের অভাব দেখা দেয়। তখন সরকার সাধারণ নাগরিকদের আহ্বান জানায় যাদের উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা আছে তারা যেন যুদ্ধে যোগ দেয়। সবার আগে এগিয়ে আসে রাসেল, যাকে একসময় এলিয়েনরা অপহরণ করেছিল। আজ সে নিজের অপমান ও কষ্টের প্রতিশোধ নিতে প্রস্তুত।
সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপতিও নিজের যুদ্ধে নামার সিদ্ধান্ত নেন, কারণ তিনিও একসময় এয়ারফোর্স পাইলট ছিলেন। এভাবেই তৈরি হয় আমেরিকার শেষ প্রতিরক্ষা দল। মিশনে যাবার আগে স্টিভ জ্যাসমিনকে বিয়ে করে নেয়। ডেভিড ও কনির দূরত্বও কাছে আসতে শুরু করে। তারপর শুরু হয় মানবজাতির শেষ লড়াই। ডেভিড ও স্টিভ এলিয়েন জাহাজ নিয়ে মহাকাশে উড়ে যায়। মাদারশিপের কাছে পৌঁছতে বিশাল দরজা খুলে তাদের ভেতরে টেনে নেয়। হাজার হাজার এলিয়েন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন দৃশ্য তারা দেখে। ডেভিড দ্রুত তার কম্পিউটার থেকে ভাইরাস আপলোড করে দেয় এবং এয়ারফোর্সকে আক্রমণের সংকেত পাঠায়। প্রথম দফার মিসাইল আক্রমণ ব্যর্থ হয়, কারণ শিল্ড তখনও সক্রিয় ছিল। সবাই হতাশ হয়ে পড়ে, কিন্তু রাষ্ট্রপতি হার মানেন না। দ্বিতীয়বার আক্রমণের নির্দেশ দেন। এবার শিল্ড নিষ্ক্রিয় হয়ে যায় আর মিসাইল সরাসরি এলিয়েন জাহাজে আঘাত হানে। আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণে। মাটিতেও শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। এলিয়েনদের সংখ্যা বেশি থাকলেও মানুষ সমান তালে লড়াই করে। অনেক যুদ্ধবিমান ভূপাতিত হয়। সাধারণ মানুষের ওপরও আক্রমণ শুরু হয়। ঠিক তখনই এলিয়েন জাহাজ এরিয়া 51-এর ওপর এসে প্রধান দরজা খুলে দেয়। সবাই ভাবে এবার সব শেষ। তখনই আকাশে দেখা যায় রাসেলের বিমান। নতুন আশা জাগে, কিন্তু তার মিসাইল জ্যাম হয়ে যায়। মুহূর্তের জন্য সব আশা ভেঙে পড়ে, কিন্তু রাসেল হার মানে না। রেডিওতে নিজের সন্তানদের বলে, বাবা তোমাদের খুব ভালোবাসে। তারপর সে নিজের বিমান সরাসরি এলিয়েন জাহাজের প্রধান দরজায় ঢুকিয়ে দেয়। নিজের প্রাণ বিসর্জন দিয়ে সে জাহাজের বড় অংশ ধ্বংস করে দেয়। তার আত্মত্যাগ সফল হয়। এদিকে মাদারশিপের ভেতরে ডেভিড ও স্টিভ পারমাণবিক মিসাইল ছুড়ে দেয়। তাদের হাতে পালানোর জন্য মাত্র 30 সেকেন্ড সময় থাকে। তারা প্রাণপণে জাহাজ চালিয়ে বেরিয়ে আসে। এলিয়েনরা পিছু নেয়, কিন্তু শেষ মুহূর্তে তারা বেরিয়ে যেতে সক্ষম হয়। পরের মুহূর্তে বিশাল বিস্ফোরণে মাদারশিপ ধ্বংস হয়ে যায়। আকাশ আগুন ও আলোয় ভরে ওঠে। এলিয়েন সাম্রাজ্যের অবসান ঘটে। পৃথিবী বেঁচে যায়। ডেভিড ও স্টিভ নিরাপদে ফিরে আসে। রাষ্ট্রপতি তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান, আর পুরো বিশ্ব আনন্দে উদযাপন করতে থাকে। মানবতার জয় হয়।